শুরু করি। আলিম ভাই আমি শুরু ওকে করি। করেন। আমি শুরু করতেছি ভাইয়া। জি, হালিম ভাই শুরু করি, গোয়িং টু আমাকে স্টার্ট। দেখতে পাচ্ছেন? রেকর্ডিং সাজ্জাদ দেওয়া ভাই আছে। আমাকে দেখতে দর্শকবৃন্দ, পাচ্ছেন? আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের সাম্প্রতিক বাংলা প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাথী। সাম্প্রতিক বাংলা প্রোগ্রামে আমাদের বিশেষ করে বর্তমান আমাদের স্বদেশ নিয়ে এবং পৃথিবী নিয়ে কিছু ভাবনা আছে, আমাদের দর্শন আছে। আমাদের বাজেট অধিবেশন চলছে। এই বাজেট অধিবেশনের এই প্রাক্কালে আমাদের বিশেষ করে আমরা এখন বাজেট অধিবেশন চলছে, সেই সময় আমাদের প্রোগ্রাম। এবার বাজেট অধিবেশনে আপনার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ জনাব অ্যাডভোকেট আফাজুল হক। অ্যাডভোকেট আফাজুল হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এবার আজকের আলোচ্য বিষয় সর্বোচ্চ খাত শিক্ষায় 1,13,000 কোটি টাকা সর্বোচ্চ বাজেট দিচ্ছে। তো শিক্ষার পলিসি চেঞ্জ করছে, ইংরেজি মাধ্যমকে এককেন্দ্রিক নিচ্ছে, পাশাপাশি প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কিছু ক্যারিকুলাম চেঞ্জ করবে, পাশাপাশি শিক্ষা নীতির ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। এটা নাম্বার টু হলো, এবার বাজেটে 2 লক্ষ কোটি টাকা ঘাটতি। সেই ঘাটতি কিভাবে পূরণ করবে, তার মেসেজ আমরা কম পাচ্ছি। নাম্বার টু হলো, রামিসা হত্যার রায় হয়েছে। আপনি একজন উকিল হিসাবে এই যে হত্যার রায়ের পরে আপিল করে সুপ্রিম কোর্ট বা চূড়ান্ত উচ্চতর আদালত থেকে তারা এটাকে পানিশমেন্ট কমায়, আবার প্রেসিডেন্ট থেকে মওকুফ করে নিয়ে আসে। সেক্ষেত্রে যে হত্যাকাণ্ডগুলো একেবারে পাবলিক পারসেপশনকে চরমভাবে নাড়া দেয়, মানুষের অনুভূতিকে, এবং হৃদয় বিদারক ঘটনা। একটা মেয়ে স্কুলে যাওয়ার আগে তাকে কয়েক টুকরা করা হয়েছে ধর্ষণ করে, এবং এটা আপনার বর্ণনার অতীত। এই রায় অতি দ্রুত কার্যকর করার আইনি পদক্ষেপ সরকার এখন কত মানে দ্রুত কার্যকর করতে পারে। পাশাপাশি আপনার গত 2 মাসে প্রায় 50টা ধর্ষণের ঘটনা ঘটেছে, 20-এর উপরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে। একটা স্বাধীন দেশে এইভাবে শিশুদের উপর মানে নির্মমতা, বর্বরতা, তাদেরকে অকালেই ঝরিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে সমাজ কি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে না সামাজিক নিরাপত্তা জায়গা থেকে? পাশাপাশি দ্রুত রায় কার্যকরী হওয়ার উপায় কি আছে, দ্রুত রায় কার্যকরী হওয়ার? জনাব অ্যাডভোকেট আফাজুল হক, এ বিষয়ে আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ সাচি ভাই, আপনার সঞ্চালনায় আহ, এরকম সামাজিক একটা কথাবার্তা বলার জন্য আপনার চ্যানেলে আমাকে দাওয়াত করায় আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামটা দেখছেন অথবা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রতি আমার সালাম, শুভেচ্ছা, ঈদ উত্তর সবাইকে গ্রিটিংস জানাচ্ছি। তো আপনি যে কথাটা বললেন, আহ, আগে ধর্ষণের কথাটাই বলি, বাজেটের কথাটা পরে বলি। সাথে ভাই, আমাদের কতগুলো প্রবলেম হচ্ছে, আমরা কোনো বিষয়ে গবেষণা করি না। যেমন এই যে আপনি বললেন যে 50 জন ধর্ষিতা হয়েছে, এটা কেন হচ্ছে? এটা ওয়ার্ল্ডের কোন কোন দেশে ধর্ষণ কম হয়? বাংলাদেশেরই বা কোনো কোনো এলাকায় ধর্ষণ কম হয়, কেন ওখানে কম হয়? কোনখানে আহ, ধর্ষণ বেশি হয়? এটা নিয়ে আমাদের গবেষণার দরকার। এই পুলিশি কার্যক্রম আর বিচার কার্যক্রমে এটার সমাধান হবে বলে আমি ঠিক মনে করতে পারছি না। এবং আইনজীবী হিসাবে এটার কারণ হলো এই যে আমাদের দেশে অনেকগুলো ঘটনার ধারা মৃত্যুদণ্ড পানিশমেন্ট দেওয়া আছে। ধরে নেন 302 ধারা, তার মৃত্যুদণ্ড হবে 302 ধারা যদি প্রমাণ করতে সক্ষম হয়। কিন্তু তাতে কি 302 ধারার কার্যক্রম কি বাংলাদেশে বন্ধ আছে? এবং এই রামিসা হত্যার ব্যাপারে যে বিচারটা হলো, শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন? জি, কন্টিনিউ করেন, রামিসা আপনি হত্যার কন্টিনিউ করেন।
হ্যাঁ, রামেশা হত্যার ব্যাপারটা ধন্যবাদ জানাতে হয় বিচার বিভাগকে কিংবা সরকারের ইচ্ছাকে। কারণ সরকার এখানে জড়িত, আর বিচার বিভাগও জড়িত। সরকার কোথায় জড়িত? সরকার হলো খুব দ্রুত আহ প্রতিবেদন দিতে পারছে পুলিশ বিভাগ দ্বারা, আহ, ফলে বিচারটাও খুব দ্রুত আহ শেষ করা সম্ভব হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, ওয়ার্ল্ডের অন্যান্য জায়গার রেকর্ড আমার জানা নেই, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মাত্র কয়েকটি কার্য দিবসে একটা বিচার শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে রায় ঘোষণা পর্যন্ত আমরা দেখতে পেলাম। খুব ভালো লাগলো যে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারটা আহ, আমরা যদি দ্রুত কার্যকরী করতে পারি, তাহলে এটা একটা উদাহরণ হিসাবে আমাদের সমাজে প্রচার হবে এবং সমাজ কিছুটা সচেতন হবে। তবে আমি কিন্তু তা মনে করি না সমাজ সচেতন হয়ে যাবে, এটা হবে না। এটার সমাধান কি? সমাধান হলো, অপরাধ বিজ্ঞানীরা আছে বিভিন্ন ইউনিভার্সিটির এবং বিভিন্ন ক্রাইম রিপোর্টাররা আছে, এদের নিয়ে একটা গবেষণা রিপোর্ট তৈরি করতে হবে। গবেষণা রিপোর্টটা কি? যে জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, কিংবা আমাদের এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেন্ট্রাল এশিয়া কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, এদের দেশগুলোর মধ্যে কোনখানে ধর্ষণ বেশি হয়, কোনখানে কম হয়, কম কেন হচ্ছে, এই কম হওয়ার পিছনে যেসব যুক্তিগুলো কাজ করে সেগুলো বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় কিনা সেটাকে কার্যকরী করা। এইভাবে আমরা রামেশা হত্যার একটা বিচার করলাম, কয়েকদিন পরে আরেকটা হবে, ওটার বিচার করব। এরকম করতে করতে রামেশাও শেষ হয়ে যাবে, অর্থাৎ রামেশা পৃথিবী থেকে চলে গেল, আমাদের জনসংখ্যার একজন লোক কমে গেল অত্যাচারিত, নিপীড়িত, ধর্ষিত হয়ে। আবার যাদের মৃত্যুদণ্ড হলো ওরাও মাইনাস হয়ে গেল এই সমাজ থেকে। এইটা কোনো পদ্ধতি নয়। পদ্ধতি হলো পুরা জাতিকে বাঁচাতে হবে। না, বাঁচানোর উপায় হলো আমাদের প্রিকশনারি পদ্ধতিতে যেতে হবে, অর্থাৎ ঘটনার আগে এটাকে ঠেকানো যায় কিনা এই পদ্ধতিতে যেতে হবে। ঠেকানোর বুদ্ধি আছে, ওয়ার্ল্ডে অনেক রিসার্চ আছে এগুলোর উপরে, সেই রিসার্চ গুলোকে কাজে লাগানো এবং অথবা আমাদের নিজস্ব রিসার্চ তৈরি করা, যাতে ধর্ষণটা কেন হচ্ছে। এই ধর্ষণ নিয়ে আমি কয়েকদিন আগে একটা স্টাডি পড়তেছিলাম, তাতে দেখি বাংলাদেশেই কয়েকটা জায়গাতে ধর্ষণ কম হয়, যেমন ময়মনসিংহ এলাকা ধর্ষণ অনেক কম হয়। এটা আবার বরিশাল এলাকা বেশি হয়। কেন বরিশাল এলাকা বেশি হচ্ছে আর ময়মনসিংহ এলাকা কম কেন হচ্ছে? ঢাকাতে হলো মাল্টি ডাইমেনশনাল লোকজন, মাল্টি ডাইমেনশনাল ফাংশন, মাল্টি ডাইমেনশনাল এলাকা, সুতরাং এখানে ধর্ষণ হচ্ছে। এই যে ধর্ষণগুলোর বিভিন্ন ডাইমেনশন গুলো, বিভিন্ন মাত্রাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তারপরে এটাকে বন্ধ করার জন্য সুপারিশ করতে হবে, গভর্নমেন্ট বাস্তবায়ন করবে। তা আমাদের দেশে এখন কি হয়, কোনো ঘটনা ঘটলে আমরা মাঠে নেমে পড়ি, মানববন্ধন করি, গভর্নমেন্টকে চাপ দেই, গভর্নমেন্ট আবার জনপ্রিয়তা অর্জন করার জন্য তারা তাড়াহুড়া করে কিছু কার্যক্রম করে এবং একটা বিচার প্রক্রিয়াতে চলে যায়। তাতে এটা হলো ওই ঘায়ের উপরে মলম দেওয়া হলো। রামেশা হত্যার বিচারটাকে যদি কেউ বলে দৃষ্টান্তমূলক সাজা হয়েছে, আর বাংলাদেশে এরকম হবে না, এটা ভুল কথা। আমি মনে করি সংখ্যায় হয়তো দু চারটা কম হতে পারে এবং এই কিছুদিন হয়তো বন্ধ থাকতে পারে, আবার মানুষ ভুলে যাবে, মানুষ এই কাজটা করবে। তার মানে আমি আবার রিপিট করি কথাটা, যে পৃথিবীর কোন দেশে ধর্ষণ কম হয়, কেন কম হয়, কোন 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 দেশে ধর্ষণ বেশি হয়, কেন বেশি হয়, এটা রিসার্চ করতে হবে ক্রাইম রিপোর্টারদেরকে দিয়ে, তারপরে অপরাধ বিজ্ঞানীদের দিয়ে একটা বোর্ড গঠন করে একটা রেজাল্ট নিতে হবে, ধর্ষণ রিপোর্ট নিতে হবে, সেটাকে গভর্নমেন্ট বাস্তবায়ন করতে হবে। এছাড়া এই রামেশা হত্যার এই ঘটনাটা আমাদের একটা দৃষ্টান্তমূলক সাজা, আমরা খুশি হতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী ফল দিবে কিনা এটা খুব ভাববার বিষয়। এখন পর্যন্ত এরকম আমি আশা করতে পারি না। কারণ এই ধর্ষণের ব্যাপারে আপনি বোধহয় জানেন, এই যে এয়ারপোর্ট রোডে ক্যান্টনমেন্ট স্টেশনের পাশে একটা ধর্ষণ কেসে এরকম মৃত্যুদণ্ড হয়েছিল, এবং মৃত্যুদণ্ড দেওয়ার জন্যই, আগে মৃত্যুদণ্ড ছিল না, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মানববন্ধন সমূহ হওয়ার পরে কি করলো, মৃত্যুদণ্ড একটা সংশোধনী আইন তৈরি হলো যে ধর্ষণ হলে মৃত্যুদণ্ড হবে।
এই এই আইনটার ব্যাপারেও আমি একমত না। জি, ধর্ষণ হবে, মৃত্যুদণ্ড আপনার এই হয়ে যে যাবে। যে আদালত অবজারভেশন দিয়েছে এবং বলছে যে একটা মানে 3 সপ্তাহ 3 থেকে 4 সপ্তাহের মধ্যে রিট শুনানি করে এটার আইনি প্রক্রিয়াটা শেষ করে দ্রুত এ রাজ্যে কার্যকর করা, এবং কার্যকর করাও আদালতের একটা দায় রয়ে গেছে। আদালত অবজারভেশন দিয়েছে যে আদালতের একটা বিশেষ দায় রয়ে গেছে এই ধরনের এটা মানে বর্বর এই ধরনের হত্যাকাণ্ড, এই ঘটনাকে আদালতের বিবেককেও না 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 দিয়েছে। এবং পাশাপাশি এই শিশুরাই যদি অনিরাপদ হয়ে যায় এই ভূখণ্ডে, শিশুরা, তাহলে আগামী দিনের সমাজে নিরাপত্তা, সমাজের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে আপনার মতে এই বাস্তবতায়? এবং এই ধরনের ঘটনার দ্রুত রায়ের পরবর্তীতে কার্যকরী হওয়া উচিত কি সময়ের দাবি এটা, পাবলিক পারসেপশন জানাব? আপনার এই প্রশ্নের মধ্যে একটা উত্তর আছে। যেমন আমাদের সমাজ কি খারাপের দিকে যাচ্ছে? এক কথায় ইয়েস, খারাপের দিকে যাচ্ছে। আপনিই তো বললেন গত কয়েক সপ্তাহে প্রায় 50টা ধর্ষণ হয়েছে, এবং সারা বছরের হিসাব যদি নেওয়া যায়, মানে পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে গবেষণা হয়, তাদের যে কনফারেন্স হয়, সেখানে রিপোর্টগুলো সাবমিট হয়, এগুলো যদি একসাথে আপনি কনসিডার করেন, ভয়াবহ অবস্থা। এটা খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না। ভালো বলতে কি বোঝায়? 25 সালে যে যেরকম অন্যায় হয়েছে, 26 সালে আসে আর অন্যায় সেরকম হচ্ছে না, কমে আসছে। এটাকে বলা হয় উন্নতি। কিন্তু আমাদের দেশে তা হচ্ছে না, এটা বরং বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি কেন পাচ্ছে? এটা যদিও এরকম একটা গবেষণা রিপোর্ট আমিও দিতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে দিব না। আমার বক্তব্য হলো যে গভর্নমেন্টের উচিত এই ইউনিভার্সিটির যারা অপরাধ বিজ্ঞান পড়ায় কিংবা অপরাধ বিজ্ঞানের ছাত্র আছে, তাদেরকে দিয়ে একটা গবেষণা করানো, যে ঘটনাটা কেন ঘটছে, এটাকে বন্ধ করা সম্ভব কিনা, আর বন্ধ করলে কি কি কাজ করতে হবে, এই কাজ করলে এটা বন্ধ করা সম্ভব। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ধর্ষণ কম, বাংলাদেশের এই এক প্রান্তে ধর্ষণ কম, এক প্রান্তে বেশি, এগুলো কেন হচ্ছে? এই সমস্ত রিপোর্ট গুলো তৈরি করে সরকারকে কাজে লাগাতে হবে। এটা হলো লং টার্ম রিমিশন করার জন্য। আর শর্ট টার্ম হলো একটা বিচার হয়েছে, ওকে, আমরা খুব খুশি, বিচার এরকমই হওয়া উচিত। আর এখানে তো একটা কথা থেকে যায় যে খুব শর্ট টার্মে যদি কোনো বিচার করা হয়, তাহলে কিন্তু অনেক ভুল ত্রুটিও থেকে যেতে পারে। তা আমি রামিসার ব্যাপারে বেশি কিছু আর বলতে চাই না। এখানে ভুল ত্রুটি যদি থাকেও, আমাদের উদাহরণ একটা সৃষ্টি করার জন্য হলো বিচারটা কমপ্লিট হয়েছে, এবং এটা বাংলাদেশের ইতিহাসে খুব দ্রুততম বিচার সম্পন্ন করা গেছে। সেই হিসাবে আমিও আপাতত খুশি। বাট লং টার্ম আমি খুশি তো নাই, বরং আমি গড় খুশি, খারাপ খুশি। কিরকম? এই যে গবেষণা ছাড়া এগুলোকে বন্ধ করা সম্ভব না। আমি আপাতত আমার এই পর্যায়টা এখানে শেষ করতে চাই, দর্শন বিষয়ক কিংবা অন্যান্য ক্রাইম বিষয়ক। এইটা আমি শেষ করব, ওটার আমি শেষের দিকে আবার আলাপ করব। আপনি চলে আসেন বাজেটের কথা, আমরা বাজেট বিষয়ে আলাপ করি। বাজেটের আপনি একটা ভালো সংবাদই দিচ্ছেন। আপনি বলছেন এটা বিভিন্ন রিপোর্ট আসছে যে শিক্ষা বিভাগের জন্য বাজেট এবার বেশি হবে, ওকে, এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য কতগুলো কার্যক্রম গ্রহণ করা হবে, এটাও আমরা শুনেছি, দেখেছি। এখন পর্যন্ত বাস্তবায়ন হতে হবে, নেক্সট বাজেট এটা বলে দিবে যে আমরা কি পাচ্ছি। আর শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি পাই না, এই জন্য বোঝাও যায় না। জি, এই আগামী আপনাকে বছর যদি ধন্যবাদ। আমি 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 আপনার কাছে আসছি ব্রিটিশ প্রণীত আইন। আপনার আইনে দেখা যায় সকল প্রকার আইনের মধ্যে আমাদের সমাজের বর্তমান বাস্তবতায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সমাজের চাহিদার সাথে, সমাজের প্রত্যাশার সাথে আইনের ফারাক আছে। সেক্ষেত্রে রাষ্ট্র থেকে এই যে বিশেষ করে রাজনৈতিক বাস্তবতার কারণে কি এই আপনার বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ের আইনি ত্রুটি, বিচ্যুতি, ফাঁক ফোকর গুলো রয়ে গেছে? এগুলো কি রাজনৈতিক পদক্ষেপ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক জায়গা থেকে এই জায়গাগুলো মানে সংস্কার করার বড় ধরনের ঘাটতি বাংলাদেশে রয়ে গেছে জনাব অ্যাডভোকেট আফাজুল হক? আপনি যে সকল প্রকার কথাটা আইনি ক্ষেত্রে, বলছেন আইনি ও এইটা হলো বিধির ক্ষেত্রে। এটা চমৎকার কথা, যে আমাদের দেশে ব্রিটিশ আমলের আইনগুলো এখনো চলমান, এগুলোকে সংস্কার করা প্রয়োজন কিনা, সংক্ষেপে কথাটা হলো এই। হ্যাঁ, এটা সংস্কার করা প্রয়োজন।
আমি আরেকটা কথা এর সঙ্গে যোগ করে দিতে চাই, যে কোনো আইন, যে কোনো রুলস, যে কোনো রেগুলেশন তৈরি হয় তিনটা পদ্ধতিতে। একটা হলো প্রিভেনশন পদ্ধতি, অর্থাৎ আগেই যাতে বন্ধ হয়ে যায় সেইটার কার্যক্রম কিভাবে গ্রহণ করা যায় সেটা একটা পদ্ধতি। আরেকটা হলো সংস্কার পদ্ধতি, রিফর্ম পদ্ধতি, রিফর্মিং পদ্ধতি, প্রিভেনশন পদ্ধতি, রিফর্মিং পদ্ধতি বললাম। আরেকটা হলো কিওরিং পদ্ধতি, অর্থাৎ ঘটনা ঘটবে আমরা তারপরে পুলিশ, দারোগা, তারপরে বিচার বিভাগ, উকিল, এই আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম। তা আমাদের দেশের যে আইনগুলো আছে যেগুলো ব্রিটিশ করে গেছে, ক্রিমিনাল লটা, এইটা ফুল কিওরিং মেথডে তৈরি হয়েছে। অর্থাৎ ঘটনা ঘটবে, গভর্নমেন্ট প্রিভেনশন মেথড নিবে না, ঘটনা ঘটার পরে দৌড়াদৌড়ি করবে, ও এখানে ওই এটাকে বন্ধ করো, তাড়াতাড়ি ওকে গ্রেপ্তার করো, ওকে জেলখানায় পাঠাও, এই বিচার করো, এরকম হয়। প্রিভেনশন মেথডের ল গুলো একটাও হয় নাই। শুধু একটা ল আছে বাংলাদেশে প্রিভেনশন মেথড দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, সেই আইনটার কারণে ওই ঘটনাটা ঘটে না। এটাও আপনাকে মনে করে দিই, জনগণ শুনুক, সেটা হলো অ্যাসিড নিক্ষেপ দমন আইন। এই আইনটা প্রিভেনশন মেথডে তৈরি করা হয়েছে, এবং আপনি লক্ষ্য করেছেন এক সময় কিন্তু অ্যাসিড নিক্ষেপ মহামারী আকার ধারণ করছিল। বর্তমানে অ্যাসিড নিক্ষেপ কিন্তু প্রায় নাই। আপনি জানি না এই গত 2, 4, 6 মাসে আপনি অ্যাসিড নিক্ষেপের কোনো ঘটনা দেখেছেন কিনা। আমি বলবো যে আপনি হয়তো দেখেন নাই, আমি যেহেতু দেখি নাই। তার মানে হলো আইনগুলো করতে হবে আপনাকে প্রিভেনশন মেথডে, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। প্রিভেনশন মেথডে না করে কিওরিং মেথডে, ব্রিটিশ আমলের আইনগুলো ছিল কিওরিং মেথড। পূর্বের কোনো ঘটনাই কেউ হাতে নেবে না। নিবে কখন? যখন মারামারি, কাটাকাটি, ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলো হয়ে গেল, এখন পুলিশ দৌড়াচ্ছে, উকিল মামলাটা নিছে, তারপরে বিচারকের কাছে উপস্থাপন করা হচ্ছে। আর এই কথা আমি আইনজীবী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, সব জায়গায় মেকিত্ব এবং মিথ্যা এর ভিতরে ঢুকে যায়। একেবারে মামলা, এফআইআর লজ থেকে শুরু করে রায় পর্যন্ত, এর ভিতরে লক্ষ লক্ষ মিথ্যা। ও দুই পক্ষের উকিল, তারপরে ধরেন বাদী বিবাদী, জি, অসংখ্য আমি মিথ্যা আপনার দিয়ে দৃষ্টি একটা আকর্ষণ মামলাকে। করছি। আপনার ব্রিটিশ ভারতবর্ষ শাসন করার সময় যেমন তো দেখা যাচ্ছে 1800 থেকে 1860 সাল, 1800 থেকে 19 সালের মধ্যেই সব আইনগুলো করেছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আপনি পারিবারিক আইন বলুন, ভূমিকে আইন বলুন, আর ওই আপনার বিশেষ করে ক্রিমিনাল ল বলুন, হ্যাঁ, সিভিল ল, ক্রিমিনাল ল, ল্যান্ড ল। তা হুম। ব্রিটিশ তো তখন শোষণ করার জন্য আইনগুলো করেছিল। তারপরে ব্রিটিশ চলে যাওয়ার পরে পাকিস্তান আমল হলো, বাংলাদেশ আমলে 55। সেক্ষেত্রে এই যে যেমন জমি কেন্দ্রিক আইনের ক্ষেত্রে দেখা গেছিল যে আপনার 1 যুগ চলে যায়, 2 যুগ চলে যায়, সে আইনের মানে আইন বিচার শুরু হয়, তো ফলাফল আসে না। তো সেই জায়গাতে কিছু সংশোধন হয়েছে। আইন ও বিধি মানে সমাজের প্রত্যাশা পূরণ করা, সমাজের আকাঙ্ক্ষা পূরণ করা, এবং দ্রুত আইনি ব্যবস্থার মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শেষ করে এই বিশেষ করে যারা ভিকটিমাইজ যারা হন, তাদের অনুকূলে একটা একটা সালিসি ব্যবস্থাপনা করা। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় রাজনৈতিক দল যারা যারা ক্ষমতায় থাকে, শান্ত দেখা গেছে আপনার বেশিরভাগ রাজনৈতিক দলের অনুকূলে আইনগুলো তাদের অনুকূলে স্বার্থকে প্রাধান্য দিয়ে সমাজের স্বার্থকে কম প্রাধান্য দিয়ে আইন বা বিধি প্রণীত হয়। সেক্ষেত্রে রাজনৈতিক দল তো কন্টিনিউ ক্ষমতায় থাকে না, ক্ষমতার পালাবদল হয়, রাজনৈতিক প্ল্যাটফর্ম বদল হয়। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও এই ক্ষেত্রে কি তাদের দৃষ্টিভঙ্গি এবং সমাজের বাস্তবতার চাহিদার সাথে সঙ্গতি রেখে সময়ের দাবি অনুযায়ী আইনের সংস্কার করা, বিধি সংস্কার করা, বা প্রয়োজন হলে নতুন আইন বা সংবিধানে সংযোজন করা, এটা তো সময়ের দাবি। জি, বলেন। আপনি যে কথাগুলো বলছেন আমি ওর সাথে কিছু আরো কথা যোগ করে দিই। আইন সংশোধন করার জন্য সরকার ডাইরেক্ট ইনভলভ না, এটা আইন সংস্কার করে আমাদের আইন কমিশন আছে। আর প্রত্যেক ডিপার্টমেন্ট, যেমন এনবিআর, তারপরে ধরেন ভূমি বিষয়ক যে অফিসগুলো আছে, এইগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগুলো এই আইনগুলো সংস্কার করে থাকে। কিন্তু মজার কথা হলো আমাদের দেশে, শুনতে পাচ্ছেন,
জি, আপনাকে আপনি শুনতে ধন্যবাদ। পাচ্ছেন? পাশাপাশি জি, আপনাকে ধন্যবাদ এ বিষয়ে আলোচনা করার জন্য। এবার আপনি লক্ষ্য করেছেন শিক্ষা সর্বোচ্চ বাজেট 1,13,000 কোটি টাকার, এবং ইংলিশ মিডিয়াম শিক্ষাকে এককেন্দ্রিক করতে যাচ্ছে, যেটা দীর্ঘদিনের সমাজের দাবি, সমাজের অসঙ্গতি। এই শিক্ষার সর্বোচ্চ বাজেটের পরেও আধুনিক প্রতিযোগিতামূলক শিক্ষা, কারিগরি শিক্ষা যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রণীত হচ্ছে না। সেক্ষেত্রে রাজনৈতিক, এক্ষেত্রেও রাজনৈতিক এখানে যে রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক দলগুলোর স্বার্থ এবং তাদের বিশেষ করে তাদের দৃষ্টিভঙ্গির একটা প্রাধান্য থাকে। সেক্ষেত্রে সমাজ বাস্তবতায় বিশ্ববিদ্যালয়গুলোতে কাঙ্ক্ষিত গবেষণার মান, বিশ্ববিদ্যালয় তো গবেষণার জন্য, সেই জায়গা থেকে বাংলাদেশকে এখন ফোকাস দেওয়া, পর্যাপ্ত গবেষণা করা, কারিগরি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার দিকে বাংলাদেশকে আরো কতটা এগিয়ে যেতে হবে, কতটা পরিবর্তনের দিকে যেতে হবে জনাব অ্যাডভোকেট আফাজুল হক। আচ্ছা, এই আপনাকে ধন্যবাদ আমাকে শিক্ষার বিষয়ে কিছু বলার জন্য। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। বলা হয়ে থাকে যে জার্মানি হলো ইঞ্জিনিয়ারদের দেশ, ফ্রান্স হলো কারিগরদের দেশ, এই জাপান আমাদের পূর্ব পাশে, জাপান হলো এই ওরাও এইরকম ইঞ্জিনিয়ার এবং কারিগরের সমন্বয়ের দেশ, এইরকম বলা হয়ে থাকে। তার মানে হলো বুঝাই যাচ্ছে যে উন্নয়ন বলতেই বুঝায় কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা ছাড়া আপনি উন্নয়ন করতেই পারবেন না। এবং আপনাকে একটা বড় কথা বলি, এ কথাটা শুনে আপনি হতবাক হবেন, যে ঢাকা ইউনিভার্সিটির জায়গার পরিমাণ আপনি জানেন প্রায় 600 একর। 600 একরে কি হয় জানেন? ওখানে কোনো শিক্ষাই হয় না। 80টা অনুষদ আছে, এই বাংলা, ইংলিশ, এই পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই ধরনের সাবজেক্ট গুলো ওখানে পড়ানো হয়, যেগুলো দিয়ে পৃথিবীর কোনো উন্নয়ন, দেশের কোনো উন্নয়ন, দেশপ্রেম কোনোটাই তৈরি হয় না। মাত্র 15-20টা আছে সায়েন্স ফ্যাকাল্টির, মানে বিজ্ঞান অনুষদের, ওইখানে একটু পড়াশোনা হয়। তাও ঢাকা ইউনিভার্সিটিতে কিরকম ক্লাস হয় আপনার অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, মাসে 3টা 4টা 5টার বেশি ক্লাস হয় না একটা সাবজেক্টের। ছাত্রগুলো এই জন্য কি করে, র্যাগিং করে বেড়ায়, মিছিল করে বেড়ায়, মিটিং করে বেড়ায়, রাজনীতির চামচাগিরি করে, তারা টেন্ডারবাজি করে, এই কাজগুলো করে। তাদেরকে এঙ্গেজ রাখার কোনো কারিকুলামই নাই। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি। আপনি সারা বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলেগুলোকে আমরা এখানে ঢুকাই দিলাম ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি 5 বছর রাখলো, রাখার পরে শিখাইলো কি? টেন্ডারবাজি শিখাইলো, তারপরে দলবাজি শিখাইলো, আর এই পরীক্ষাতে জোর করে পাশ করা, জোর করে ফার্স্ট ক্লাস নেওয়া, জোর করে সেকেন্ড ক্লাস নেওয়া শিখাইলো, র্যাগিং শিখাইলো, মারামারি, কাটাকাটি, হল দখল, এগুলো শিখাইলো। অথচ এই ছেলেটাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রচুর টাকা খরচ করে তাকে আমরা ব্রিলিয়ান্ট তৈরি করেছি, করার পরে ইউনিভার্সিটিতে দিয়ে দিলাম। যাই হোক, আমাদের দেশ আমি মনে করি স্টিল লাকি। আপনি বোধহয় দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রায় 115টার মতো বা 20টার মতো ইউনিভার্সিটি আছে প্রাইভেট। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে 100% না হলেও 80%, 90% কারিগরি শিক্ষা প্রদান করা হয়। আর এইসব ছেলেগুলো প্রায় 70,000-এর মতো স্টুডেন্ট হায়ার স্টাডির জন্য, উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যায়। এইটা আমাদের জন্য একটা সুখকর সংবাদ যে 50-60 হাজার শিক্ষার্থী যদি প্রতি বছর বিদেশে যায়, তাহলে 20 বছর 25 বছর পরে একটা বিশাল সংখ্যক ছাত্র আমাদের বিদেশে চলে যাবে। তারা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে হয় পড়াবে, না হয় গবেষণা করবে, গভর্নমেন্টের কোনো জব করবে, এবং ভালো অ্যামাউন্ট তারা ইনকাম করে বাংলাদেশে পাঠাবে, অথবা ওইসব ডিগ্রি নিয়ে বাংলাদেশে ব্যাক করে আসে, তারা বিভিন্ন সেক্টরে অবদান রাখবে। তো এইটা শুধু সম্ভব হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে টেকনিক্যাল সাবজেক্ট বেশি হওয়ার কারণে আমাদের ছেলেপেলেরা ওই রাষ্ট্রবিজ্ঞানের জন্য 20 লাখ 30 লাখ টাকা খরচ আমরা করতে যাই না। আমরা ওখানে কারিগরি শিক্ষা, যেটা বেশি প্রচলিত, যেটার বেশি চাকরি আছে, যেটা বিদেশে যাওয়া যায়, বিদেশি হায়ার স্টাডি করা যায়, পিএইচডি করা যায়, এই সাবজেক্টগুলো পড়ানোর জন্যই আমরা টাকাগুলো খরচ করে থাকি অভিভাবকেরা। এবং এইটার রেজাল্ট আমরা অলরেডি পাচ্ছি। এখন এই বছরও বোধহয়
এই বছর মানে গত বছর, এই বছর তো মাত্র আমরা হতে যাচ্ছে, আর্থিক বছর সামনে আসতে যাচ্ছে। এই যে বছরটা এখন চলতেছে, প্রায় 60,000 স্টুডেন্ট বাইরে গেছে হায়ার স্টাডির জন্য। এইটা আমাদের জন্য একটা সুখবর সংবাদ যে আমরা আহ কারিগরি শিক্ষার দিকে যাচ্ছি, জি এবং এই যে আমি কারিগরি আপনার শিক্ষাটা দৃষ্টি সব আকর্ষণ করছি, লেভেলে হওয়া দরকার। দেখেন জি অ্যাডভোকেট আফাজুল্লাহ, চীনের ডেভেলপমেন্টের সাথে চীনের এডুকেশনও ডেভেলপমেন্ট করছে। চীনের 50টার উপর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিং এ তারা ভালো পজিশন আছে। বাংলাদেশকেও পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মানের উন্নত করে সেখানে ছাত্র রাজনীতির এই যে অনুজীব বেশি না ঢুকায়ে, ছাত্র রাজনীতির লেজুর ভিত্তি না করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেই জায়গাতেই মানে বর্তমান বিশ্বের বাস্তবতায় সরকারকে এই জায়গাতে কি সরকারের অ্যাটেনশন দেওয়া উচিত এবং পজিটিভ পলিটিক্স করা উচিত, বিশেষ করে সরকার নিয়ন্ত্রিত পাবলিক এটা বিশ্ববিদ্যালয়গুলো। এক কথায় এক কথায় অ্যাটেনশন দেওয়া উচিত 100%। এটা নিয়ে আর বেশি বক্তৃতা আমি দিতে পারি, কিন্তু অ্যাটেনশন দেওয়ার ব্যাপারটা আনকম্প্রোমাইজিংলি 100% এটার প্রতি মনোযোগ দেওয়া উচিত। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। যত টেকনিক্যাল শিক্ষা হবে, যত উচ্চমানের শিক্ষা হবে, যত ভালো মানের শিক্ষা হবে, তত জাতি উন্নত হবে, এটার আর কোনো ব্যত্যয় নাই। আমি তো একটু আগে বললাম যে 70,000 স্টুডেন্ট বিদেশে চলে যাচ্ছে প্রতি বছর পড়াশোনা করতে। তো এই যে বিশাল অঙ্কের ছাত্র যাচ্ছে, এরা আমাদের এখানে হয় রিমিটেন্স, অথবা কেউ কেউ ব্যাক করে আসে, কোথাও পড়াশোনা পড়াবে, বা বিদেশে কোথাও না কোথাও পড়াচ্ছে বা গবেষণা করছে। আমি সেদিন একটা মহিলার একটা টক শো দেখলাম, নাসাতে আমাদের বাংলাদেশের একজন মহিলা কাজ করছে, আরো ছেলেরাও কাজ করছে, বাট মহিলাটা ইয়েতে আসছে একটা চ্যানেলে। দেখলাম যে নাসাতে খুব ভালো কাজ করছে আমাদের বাঙালিরা। তো আমার বক্তব্য, এটা তো একটা উদাহরণ মাত্র। আমি যেটা বলতে চাই যে বর্তমান যুগ হলো কারিগরির যুগ, বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ, বর্তমান যুগ হলো প্রগ্রেসিভ যুগ, বর্তমান যুগ হলো আপনার ইলেকট্রনিক্স এর যুগ, বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ। এখানে আপনাকে কাজ করতে হবে সব ক্ষেত্রে টেকনোলজি নিয়ে। আপনি টেকনোলজির কারণ বাইরে কারণ যে শিক্ষাই তো পড়াশোনাই জাতির করবেন, মেরুদণ্ড। জাতির জি, সময়টা নষ্ট হবে। আপনি ধন্যবাদ। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেক্ষেত্রে মেরুদণ্ডই যদি একটা নেশনের যথাযথ অবস্থানে না থাকে, মেরুদণ্ড যদি শক্তিশালী না হয়, দুর্বল পিছিয়ে পড়া শিক্ষা, আধুনিক মানসম্মত কারিগরি উন্নত শিক্ষার জায়গাতে বাংলাদেশ যদি ভালো পজিশন না যেতে পারে, যতই রাজনৈতিক সংস্করণ হোক, সাংবিধানিক সংস্করণ হোক, সেক্ষেত্রে শিক্ষায় যদি পিছিয়ে থাকে তাহলে বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ কতটা বহির্বিশ্বে প্রতিযোগিতা জায়গায় নিজেকে নিতে পারবে। বলুন, আরো 2-3 মিনিট বলুন, এবারে পর শেষ করবো। আরো 2 থেকে 3 মিনিট বলুন। না, আচ্ছা, আপনি এটা লক্ষণীয় বিষয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের বাজেট ছিল, ফার্স্ট বাজেট আমার যতটুকু মনে হয় 786 কোটি টাকা, ফার্স্ট বাজেট। এইবারকার বাজেট গভর্নমেন্ট মানে আমরা বাজেটের আগেই, ঘোষণার আগেই আমাদেরকে যতটুকু দেখেছি, তাতে প্রায় 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট গভর্নমেন্ট ঘোষণা করতে যাচ্ছে। তো তার মানে কি বলা যায়, কমপক্ষে 1000 গুণ বেশি বর্তমানে এই 55 বছর পরে বাজেট হতে যাচ্ছে। তো 1000 গুণ বেশি। যে আবার অন্যদিকেও কিছু কাজ যে হয়নি তা না, সেটা হলো ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে $100 মাথাপিছু ইনকাম ছিল, এখন অ্যাবাউট $2800 $2700 আমাদের মাথাপিছু ইনকাম আছে। এবং একটা কথা একটু আনন্দের সঙ্গেই বলতে হয় যে ভারত স্বাধীনতা পাইল 47 সালে, আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। এবং আমরা যখন স্বাধীনতা পাইছি, একটা তছনছ দেশটা পাইছি, অর্থাৎ লন্ডভন্ড একটা দেশ, বিধ্বস্ত একটা দেশ, বিপর্যস্ত একটা দেশ। এই দেশটাকে নিয়ে আমরা এখন যে অবস্থানে আছি, মাথাপিছু ইনকাম, ইন্ডিয়াকে আমরা বোধহয় একটু ছাড়াই গেছি বোধহয়, না হলেও সমান সমান আছি। এইটা একটু আনন্দেরই বিষয় যে আমাদের বাংলাদেশে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলোর কারণে আমরা এখন যে পর্যায়ে আছি। আগামী 20 বছরে এই ভারতের মাথাপিছু ইনকাম, ওদের টোটাল অর্থনীতিটা তো বিশাল, ওটার সাথে তো আমাদের তুলনা হয় না, কিন্তু মাথাপিছু ইনকামে ভারতের আমরা আগামী 20 বছরে 1.5 হইতে 2 গুণ বেশি যাব, এগিয়ে যাব।
কেন যাব এটা আপনাকে আরো ভালো মতো কোনো এক সময় বিশ্লেষণ দিব। কিন্তু আমাদের দেশে কতগুলো কাজ হয়ে গেছে, সেই কাজগুলো খালি যদি ধরে রাখা যায় তাহলেও আমরা কিন্তু ভারত থেকে অর্থনীতির জায়গায় যাব। যেমন একটা মানে শুধু সংক্ষেপে বলি, আমাদের গার্মেন্ট সেক্টর এটা একটা সেক্টর গেছে। প্রাইভেট এডুকেশন অর্থাৎ ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে নার্সিং কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, হ্যাঁ, এবং কারিগরি কলেজ, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট হয়েছে। অন্যখানে ডিস্টার্ব হইলো প্রাইভেট কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে, এগুলোতে মোটামুটি একটা পড়াশোনার ধারাবাহিকতা থাকছে। আমাদের দেশে আরেকটা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটির কারণে সারা বাংলাদেশে প্রায় 200-250 বিশ্ববিদ্যালয় কলেজ হচ্ছে, যেখানে মাস্টার ডিগ্রি লেভেলে পড়াশোনা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনি এখন এই বয়সেও পড়াশোনা করতে পারেন, এরকম ব্যবস্থা রাখছে। সুতরাং আমাদের এখানে প্রগ্রেসিভের অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যে ঘটনার কারণে বাংলাদেশ কিন্তু পিছনে, বাংলাদেশকে টানা সম্ভব না। কারণ 24 সাল থেকে নিয়ে এই মধ্যখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এরা নন পলিটিক্যাল লোক, পুলিশ বিভাগ নাই, শাসন বিভাগের ক্ষেত্রে হেফাজত অবস্থা। তারপরে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটা ভাঙে পড়ে নাই, কয়েকটা কারণে পড়ে নাই, যেসব কারণগুলো আপনাকে পরে একসময় বলবো। বাট আমি নিশ্চিত যে বাংলাদেশের যারাই করেছেন তারা খুব বুদ্ধিমান লোক। ভালো ভালো কাজ কিন্তু বাংলাদেশে হয়েছে। যেমন ঔষধ নীতির জন্য 140 থেকে 50টা দেশে মেডিসিন এক্সপোর্ট হচ্ছে, আমরা যেখানে 95% আপনাকে ঔষধ আমদানি ধন্যবাদ। করে খাইছি। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। অ্যাডভোকেট আফাজুল হক, রামি শাহ হত্যার রায় কার্যকর, জন আকাঙ্ক্ষার প্রত্যাশা, পাশাপাশি শিক্ষাই জাতীয় মেরুদণ্ড, আমাদের উচ্চতর শিক্ষা এবং শিক্ষার পলিসি নিয়ে, শিক্ষার বাজেট নিয়ে কথা বলবার জন্য দর্শকবৃন্দ 24 ডিজিটাল নিউজের আজকের এই প্রোগ্রামটা আপনারা দেখবেন, কমেন্টস করবেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে একজন মানুষের জন্ম নারীর গর্ভ থেকে, এ ম্যান ক্যান নট বর্ন রেদার উইদাউট ওমেন। নারী ছাড়া পৃথিবীতে একটা না মানুষের আসবার কোনো সুযোগ নেই, জন্ম লাভ করার সুযোগ নাই। সেজন্য এই নারী শৈশব থেকে কৈশোর এবং পরিণত বয়সের জন্য আমাদের সমাজে নারী ঘরে বাইরে নিরাপত্তার সাথে অবস্থান করতে পারে। নারীর প্রতি সমাজের দায়িত্ববোধ, রাজনৈতিক দায়িত্ববোধ, নাগরিক বোধ এবং রাষ্ট্রের দায়িত্ববোধ জন্য যত থাকে, এই নারীদের উপরে নির্যাতন, শিশুদের উপর ধর্ষণ, হত্যার পরিধি যেন না বাড়ে। পাশাপাশি আমাদের শিক্ষায় জাতির মেরুদণ্ড হোক, আমরা যেন মেরুদণ্ড সোজা করে পৃথিবীতে দাঁড়াতে পারি। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ